অপদেবতা। যুগ যুগ ধরে ভক্ত বা সন্ত্রস্তদের থেকে পুজো পেয়ে আসছে উভয়ই। ধীরে ধীরে অপশক্তিও হয়ে উঠেছে দেবতা। পেত মানুষের শ্রদ্ধা না পাক, তারা থেকে গিয়েছে কিংবদন্তি হয়ে। নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের স্বাগতম। আর আজ আপনারা শুনতে চলেছেন বর্তমান যুগের প্রখ্যাত লেখক শ্রী প্রলয় কুমার নাথের গল্প দেবতার গ্রাস। চলুন না শুনে নেওয়া যাক লেখকের মুখ থেকে কিছু কথা। নমস্কার, আমি প্রলয় কুমার নাথ। আমার পৈতৃক নিবাস নদিয়ার কৃষ্ণনগরে হলেও বর্তমানে আমি চাকরি সূত্রে কলকাতার বাসিন্দা। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করার পর বর্তমানে আমি একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় HR অফিসার পদে কর্মরত। মূলত ভৌতিক, রহস্য, গোয়েন্দা এবং কল্পবিজ্ঞানের গল্প লিখতে আমি পছন্দ করি। আমার প্রথম মুদ্রিত গল্প কালচক্র প্রকাশিত হয়েছিল আলাপি মন ওয়েব ব্লগের দ্বারা প্রকাশিত প্রথম বার্ষিক মুদ্রিত সংকলনে। এই যে গল্পটি, যার নাম দেবতার গ্রাস, আপনারা শুনতে চলেছেন ইয়ন্স গ্যালারি ইউটিউব চ্যানেলে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার এবং এটি সর্বপ্রথম প্রকাশিত হয় প্ল্যাটফর্ম প্রকাশনীর দ্বারা প্রকাশিত একটি বইয়ে, যার নাম হচ্ছে রহস্য রোমাঞ্চের প্ল্যাটফর্ম। ইয়ন্স গ্যালারি ইউটিউব চ্যানেলের জন্য আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সাফল্য কামনা। তারা যে আমার এই গল্পটিকে নির্বাচন করেছেন এবং এটিকে অডিও স্টোরি বানিয়ে এত অসংখ্য শ্রোতা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে চলেছেন, তাদের এই প্রচেষ্টাকে আমি অনেক সাধুবাদ জানাই। আমি আমার সকল পাঠক পাঠিকা এবং শ্রোতা বন্ধুদেরকে বলবো, আপনারা ইয়ন্স গ্যালারি চ্যানেলে আসুন, এই চ্যানেলে প্রকাশিত প্রতিটা গল্প শুনুন, নিজেদের সুচিন্তিত মতামত দিন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সকল প্রচেষ্টাকে অনেক অনেক সাফল্যমণ্ডিত করে তুলুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব। আপনারা এখন শুনুন দেবতার গ্রাস। চারিদিকে সবুজ জঙ্গলে ঘেরা জলপাইগুড়ির ছোট্ট গ্রাম নীলপাড়া। এখানকার সহজ সরল মানুষেরা নিতান্তই আড়ম্বরহীন জীবনযাপন করতেই অভ্যস্ত। এই গ্রামের ধান ক্ষেত, পুকুর পাড়, মেঠো পথ এবং খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়িগুলির মাঝে নেই কোনো লোভ, অভাব, অভিযোগ বা না পাওয়ার হাহাকার। কিন্তু কিছুদিন ধরে এক বিচিত্র আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা গ্রামে, যা ভয়ঙ্কর রূপে বিঘ্নিত করেছে গ্রামবাসীর দৈনন্দিন জীবিকা নির্বাহকে। নীলপাড়া থানার ওসি জয়ন্ত মল্লিক চিন্তিত মুখে এক মনে ঘুরিয়ে চলেছেন তার সামনের টেবিলে রাখা পেপারওয়েটটাকে। এই গ্রামে অপরাধের সংখ্যা তেমন নেই, তাই এখানকার পুলিশ আধিকারিকেরা একরকম সুখের চাকরি করছেন বলা চলে। কিন্তু হঠাৎ করেই একটি অদ্ভুত কেস হাজির হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের সামনে, যা জয়ন্তবাবুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই গ্রামের মানুষদের মধ্যে এখনো শিক্ষার আলো তেমন বিস্তারিত নয়। বেশিরভাগ গ্রামবাসী হলো কৃষিকর্মের সঙ্গে যুক্ত খেটে খাওয়া মানুষ। তাই তারা বিশ্বাস করে নানা কুসংস্কার তথা অলৌকিক লোককথায়। এমনই একটি অন্ধ বিশ্বাস জড়িয়ে গ্রামের পেছনের জঙ্গলটাকে ঘিরে। লোকে মনে করে এই বনে দক্ষিণ রায় নামে এক অপদেবতার বাস। এই অপদেবতার নাম মূলত সুন্দরবনেই প্রচলিত, কিন্তু এখানেও নাকি অতীতে তার উপস্থিতি টের পেয়েছে মানুষ। জঙ্গলের প্রধান রক্ষাকর্ত্রী দেবী বনবিবির প্রধান শত্রু হলেন এই দক্ষিণ রায়। ব্যাঘ্ররূপী এই দেবতার অলৌকিক সত্তা নাকি প্রতি রাত্রে বিচরণ করে এই বনে। তার রোষ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তার মন্দির বানিয়ে পুজো আর্চা শুরু করেছে গ্রামবাসীরা। নিত্যদিন হাঁস মুরগির বলিও অর্পণ করা হয় তার উদ্দেশ্যে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রাত্রিবেলা কেউ যদি ওই জঙ্গলে প্রবেশ করে, তাহলে সে আর পরদিন বেঁচে ফিরে আসে না। সে হয় ওই দেবতার গ্রাস। এমনই একটি ঘটনা ঘটেছিল প্রায় 20 বছর আগে। এই গ্রামের এক মহিলা সেদিন রাত্রে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জঙ্গলের রাস্তা দিয়ে গেলে স্টেশনে অনেক কম সময়ে পৌঁছানো যায়।
তাই সকলের নিষেধ উপেক্ষা করে সেই পথ দিয়েই এগোতে থাকে সে। পরদিন সকালে জঙ্গলের এক প্রান্ত থেকে তার শাড়ি, ব্লাউজ, অন্তর্বাস এবং গয়না উদ্ধার করা গেলেও সেদিন থেকে আজ অবধি তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার মৃতদেহও পাওয়া যায়নি কোথা থেকেও। তার কথা উঠলেই গ্রামবাসীরা শিহরিত হয়ে বলে, বাবা দক্ষিণ রায় ভোগ করেছেন মেয়ে ছেলেটাকে। 20 বছর আগেকার সেই ঘটনার রহস্যভেদ না হলেও তার বিভীষিকা ধীরে ধীরে মুছে গিয়েছিল মানুষের মন থেকে। তবে রাতের অন্ধকারে জঙ্গলের ওই পথ মাড়ানোর সাহস আর কোনো গ্রামবাসীরই ছিল না। তাই সেদিন থেকে এই কিছুদিন আগে অবধিও আর কাউকেই হতে হয়নি ওই দেবতার গ্রাস। কিন্তু 1 সপ্তাহ আগে আবার ওই অপদেবতার রোষ যেন হাতে নাতে ফলল। আপাতত এটাই চিন্তার কারণ জয়ন্তবাবুর। এই অপদেবতার গল্পটিকে মিথ্যা প্রমাণ করার জন্য সেই রাত্রে বন্ধুদের সঙ্গে বাজি লড়ে ওই জঙ্গলে 1 ঘন্টা একান্তে কাটাতে যায় গ্রামের এক যুবক শৈলেন রায়। আশ্চর্যজনকভাবে পরদিন তার পরনের সমস্ত পোশাক খুঁজে পাওয়া যায় জঙ্গলের একটি ঝোপের ভেতর, কিন্তু পাওয়া যায়নি রক্ত মাংসে গড়া মানব শরীরটার কোনো হদিশ। 20 বছর পর আবার যেন নিজের ভোগ গ্রহণ করলেন দক্ষিণ রায়। কিছুক্ষণ আগেই থানায় এসে ঘুরে গিয়েছেন শৈলেনের বৃদ্ধ বাবা মা। এই গ্রামেরই সরকারি স্কুলের শিক্ষক ছিল বছর 30-এর শৈলেন। অবিবাহিত ছিল সে। তার কৃষক পিতা অনেক কষ্টে তাকে লেখাপড়া শেখান। বর্তমানে সে ছিল তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হারিয়ে যার পরনাই ভেঙে পড়েছেন তার মা বাবা। অন্যান্য গ্রামবাসীদের মতো তারাও বিশ্বাস করেন দক্ষিণ রায়ের উপাখ্যানটিকে, এবং তারা এখনো বুঝতেই পারছেন না যে রাত্রিবেলায় জঙ্গলে যাওয়ার মতো নির্বুদ্ধিতার পরিচয় কেন দিতে গেল তাদের একমাত্র সন্তান। তবুও ছেলেকে ফিরে পাওয়ার আশা যেন ছাড়তে পারছিলেন না শৈলেনের বাবা মা। তার বাবার মুখের কুঁচকে যাওয়া চামড়ায় গড়িয়ে পড়েছিল অশ্রুধারা। আমার ছেলেকে খুঁজে এনে দিন স্যার, যেভাবে হোক ফিরিয়ে আনুন তাকে। তার কণ্ঠে বেজে উঠেছিল অপার হাহাকার। একজন কনস্টেবল এসে দাঁড়ালো জয়ন্তবাবুর সামনে। তারপর তাকে স্যালিউট ঠুকে বলল, স্যার, শৈলেনবাবুর যে বন্ধুদের আপনি ডেকে পাঠিয়েছিলেন তারা এসেছে। পাঠিয়ে দাও তাদের। জয়ন্তবাবুর চেম্বারে নিতান্ত কুণ্ঠিত হয়ে প্রবেশ করল শৈলেনের বয়সী আরো 2 জন যুবক। তাদের নিজেদের পরিচয় দিয়ে জানালো যে একজনের নাম হলো অজিত দাস এবং অপরজন হলো সোহম অধিকারী। এই গ্রামেরই পুরনো বাসিন্দা এই 2 অবিবাহিত তরুণ। অজিতের একটা মুদিখানার দোকান আছে, আর সোহমের আছে সাবান, শ্যাম্পু ইত্যাদি নানা ধরনের কসমেটিক দ্রব্য উৎপাদনের পারিবারিক ব্যবসা। অজিতের বিধবা মা এখনো বেঁচে আছেন, তবে সোহম তার মা বাবাকে বেশ কিছু বছর আগেই হারিয়েছে। বলতে শুরু করলো অজিত। আসলে স্যার, প্রতি সন্ধ্যাবেলায় আমরা কয়েকজন বন্ধু মিলে গ্রাম ঘুরে বসে আড্ডা মারি। সেদিন শৈলেনও এসেছিল গ্রামে। সেদিন একটু মদের আয়োজনও হয়েছিল আমাদের, ঠিক সাধারণ হাসি ঠাট্টা থেকেই উঠেছিল ওই অপদেবতার কথা। তারপরেই শৈলেন এমন জেদ ধরলো যে কি বলবো স্যার, আসলে মদের নেশা তো। বেশ, বুঝলাম। আচ্ছা, সেদিন তোমরা 3 জন বাদে আর কেউ এসেছিল তোমাদের আড্ডায়? এই কথা শুনে কেমন যেন অন্ধকার হয়ে গেল 2 বন্ধুর মুখ। কিছুক্ষণ ইতস্তত করে অজিত বলে উঠল, হ্যাঁ স্যার, সেদিন আমাদের আড্ডায় প্রসেনজিৎ এসেছিল। ও আমাদের আরেক বন্ধু। সে এখন কোথায়? আজ এখানে এলো না কেন সে? জানি না স্যার, সেই রাতের পর থেকে প্রসেনজিৎ আর আমাদের আড্ডায় আসেনি। আমরা একবার খোঁজ নিয়েছিলাম ওর বাড়িতে গিয়ে। ওর বোন শ্রীলেখা বলল যে সে নাকি কোনো একটা দরকারি কাজে কলকাতা গিয়েছে। কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন জয়ন্তবাবু, তারপর বললেন, তোমরাও কি বিশ্বাস করো ওই জঙ্গলের অপদেবতার কথা? হ্যাঁ স্যার, করি। তবে সোহমের গলায় বিষণ্ণতার সুর। তবে কি? আসলে প্রসেনজিতের বোন শ্রীলেখার সাথে
শৈলেনের একটা সম্পর্ক ছিল, এটা জানতো প্রসেনজিৎ। এই নিয়ে মাঝে মাঝে দুজনের মধ্যে চাপা ঝগড়া অশান্তিও হতো। আর সেদিন তো ওই অপদেবতার ভয়ের কথা সর্বপ্রথম প্রসেনজিৎই তোলে, তাই। হোয়াট? বিস্মিত কণ্ঠে বলে উঠলেন জয়ন্তবাবু। সেদিন সন্ধ্যায় জয়ন্তবাবুর চেম্বারে সপ্রতিভ হয়ে এসে বসল শ্রীলেখা। তার সাথে তার বাবা অভিকবাবুও এসেছেন। তারাও এই গ্রামের পুরনো বাসিন্দা। মাছের ব্যবসা করেন বিপত্নিক অভিকবাবু। স্থানীয় কলেজ থেকে বিএ পাশ করে আপাতত একটি কম্পিউটারের কোর্স করছে বছর 26-এর শ্রীলেখা। জয়ন্তবাবু একবার চেয়ে দেখলেন তার দিকে। অপূর্ব সুন্দরী না হলেও বেশ চোখে পড়ার মতো চেহারা মেয়েটির। তবে তার মুখের মধ্যে একটা আড়ষ্ট ভাব যেন স্পষ্টভাবে লক্ষণীয়। অল্প কিছু জিজ্ঞাসাবাদের পরই খুব ভেঙে পড়ল শ্রীলেখা। খুব একটা ভালো ছেলে ছিল না স্যার। বেশ হয়েছে, ওকে ওই অপদেবতা ভোগ করছেন, উচিত শিক্ষা হয়েছে তার। ওর সাথে আমার এক দিনের সম্পর্ক নয় স্যার। সেই কলেজ লাইফ থেকে আমরা একে অপরকে ভালোবাসি। ওর প্রতি আমার দুর্বলতার সুযোগ নিয়ে ও আমাকে। এতটা বলে বাবার দিকে তাকিয়ে লজ্জায় মাথা নত করল শ্রীলেখা। বুঝলাম, তারপর বলুন। পরে অবশ্য সেই আমাকে কয়েকটা ওষুধ খেতে দেয়, গর্ভ নিরোধক ওষুধ। তবে বিয়ে করার কথা বললেই হেসে উড়িয়ে দিত সে। আর সেই জন্যই কি আপনার দাদা শৈলেনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য? না স্যার, না, আমার ছেলে নির্দোষ স্যার। শৈলেনের সাথে যা হয়েছে তা ওই দেবতার কারসাজি। এর পেছনে প্রসেনজিতের কোনো হাত নেই স্যার। চিৎকার করে উঠলেন শ্রীলেখার বাবা। তাহলে আপনার ছেলে হঠাৎ এই সময় গা ঢাকা দিতে গেল কেন? এই ভয়টাই পেয়েছিল প্রসেনজিৎ যে শৈলেনের কিছু হলে লোকে তাকে সন্দেহ করবে, তাই। কান্নায় আটকে গেল বৃদ্ধের কণ্ঠস্বর। কিন্তু এই সময় গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে সে। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রামে ফিরে এসে আমার সাথে দেখা করতে বলুন। আপনারা এখন আসতে পারেন, বললেন জয়ন্তবাবু। চোখ মুছতে মুছতে উঠে পড়ল শ্রীলেখা এবং তার বাবা। কিন্তু সেই ঘর থেকে বেরোতে গিয়েও হঠাৎ দাঁড়িয়ে পড়ল শ্রীলেখা। অস্ফুট কণ্ঠে সে বলল, তবে স্যার, কিছুদিন থেকে শৈলেন্দা আমাকে এড়ানোর চেষ্টা করছিল। জিজ্ঞাসা করলে বলেছিল যে এই গ্রামের অন্য কোনো একটি মেয়েকে তার পছন্দ হয়েছে। তবে সেই মেয়েটি কে সেই বিষয়ে কিছুই বলেনি। শ্রীলেখা আর তার বাবা নমস্কার জানিয়ে বেরিয়ে গেল জয়ন্তবাবুর চেম্বার থেকে। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে হেঁটে চলেছিলেন জয়ন্তবাবু। আজ দৃঢ় প্রতিজ্ঞ তিনি। তাকে যে করতেই হবে এই অপদেবতার রহস্যের সমাধান। এমন সময় অদূরে একটি খসখস আওয়াজ শুনে সচকিত হয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন জয়ন্তবাবু। তার মনে হলো যেন একটি চার পেয়ে জীবের অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। তার গোটা শরীর জমাট বাঁধা কালো অন্ধকারে আবৃত। শুধু আগুনের গোলার মতো জ্বলন্ত তার দুই চোখ। জয়ন্তবাবু আতঙ্কে চিৎকার করে উঠলেন, আর ঠিক তখনই জীবটি একটা চাপা গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার গায়ের উপর। কয়েক মুহূর্তের ধস্তাধস্তি, আর তারপর
সেই স্থানে শুধু পড়ে রইল জয়ন্তবাবুর পরিহিত পুলিশের ইউনিফর্মটি। না! একটা বিকট চিৎকার করে ঘুম ভেঙে গেল জয়ন্তবাবুর। পর মুহূর্তেই নিজেকে পুলিশ কোয়ার্টারের বিছানার ওপর পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি। সেদিন রাতে আর ঘুম এলো না তার চোখে। পরদিন সকালে থানায় গিয়ে সবে নিজের চেম্বারে বসেছেন জয়ন্তবাবু, এমন সময় আলু থালু বেশে একজন মহিলা উন্মাদের মতো ছুটে এলো তার কাছে। ওনার পেছন পেছন ছুটে এলো একটি কনস্টেবল। সে তাকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে তাকে বাধা দিলেন জয়ন্তবাবু। নিতান্ত সাধারণ চেহারার ওই মহিলাকে তার আসার হেতু জিজ্ঞাসা করলে সে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, অপদেবতা সাহেব, বাবা দক্ষিণ রায়। আবার কি করেছে সেই অপদেবতা? কাল রাতে আমার স্বামী ওই দেবতার কাজ। দুই হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে উঠল মহিলাটি। সে কি নাম তোমার স্বামীর? স্বপন কর্মকার সাহেব। উনি এই গ্রামের নাইট গার্ড হিসাবে কাজ করতেন, তবে রাত্রিবেলা ওই জঙ্গলে তিনি কখনো যেতেন না। কাল ছিল ওনার ছুটির দিন, তবুও যখন রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কোথায় যাচ্ছেন। তিনি শুধু বললেন একটা কাজ আছে, তারপরে বেরিয়ে গেলেন। তারপর আজ সকাল অবধি যখন তিনি ফিরে এলেন না, তখন গায়ের কিছু লোককে নিয়ে আমি তাকে খুঁজতে গেলাম। অন্য কোনো জায়গায় তাকে না পেয়ে আমরা জঙ্গলের ভিতর ঢুকলাম, আর সেখান থেকেই পেলাম গতকাল রাত্রে ওনার পরনের পোশাকগুলো, কিন্তু মানুষটার কোনো হদিশ পেলাম না। ভগবান জানেন কেন যে তিনি ওই রাতে জঙ্গলের ভিতর ঢুকেছিলেন। টেবিলের গায়ে মাথা ঠুকে কাঁদতে লাগলো মহিলাটি। দিন দুই পরের কথা। আজ রাত্রেও ঘুম আসছে না জয়ন্তবাবুর চোখে। তিনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। তার শুধু মনে হচ্ছিল যে দুই চোখের পাতা এক করলেই যদি আবার সেই স্বপ্নটা চোখের সামনে ভেসে ওঠে। তাছাড়া এত প্রশ্ন জমেছে তার মনে যে তাদের কোনো সদুত্তর না পাওয়া অবধি যেন স্বস্তি পাচ্ছিলেন না তিনি। রাত 11টা নাগাদ হঠাৎ বেজে উঠল তার মোবাইল ফোনটা। তিনি ফোনটা রিসিভ করতেই ওপার থেকে একটি পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, আমি কলকাতার ফরেন্সিক ল্যাব থেকে সুনীল বলছিলাম। হ্যাঁ সুনীল, বলো। স্যার, আপনি জঙ্গল থেকে পাওয়া ভিকটিম দুটির যে পোশাক টেস্টিং এর জন্য পাঠিয়েছিলেন তাতে তেমন অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে কি? তবে দ্বিতীয় ভিকটিম অর্থাৎ স্বপনের জামাটা থেকে একটি নির্দিষ্ট কেমিক্যাল ট্রেস পাওয়া গিয়েছে। সেটা হলো ডাইইথাইল থ্যালেট। ফোন কেটে কিছুক্ষণ যেন ভাবতে লাগলেন জয়ন্তবাবু। তারপর আবার কাকে যেন ফোন করে বললেন, ফোর্স রেডি করতে বলো, এখনই বেরোতে হবে আমাদের। প্রসেনজিতের মাথায় রাগের আগুন জ্বলছে। আজ সে একটা হেস্তমেস্ত করেই আসবে সোহমের সঙ্গে। শালা মালটা নিজেকে তার বন্ধু বলে আর ভেতরে ভেতরে এই বদবুদ্ধি।
কি দরকার ছিল তার থানার ওসির সামনে শ্রীলেখার সঙ্গে শৈলেনের সম্পর্কের কথা তোলার? আজ পুলিশের লোকেরা তাকে কলকাতা থেকে গ্রামে ফিরিয়ে এনেছে। তারপর নানা সতর্কবার্তা ও কিছু চড়থাপ্পড়ও জুটেছে তার কপালে। শ্রীলেখার ভাগ্যেও জুটেছে নানা লাঞ্ছনা। এই সব কিছুর জন্য ওই সোহমটা দায়ী। তাই থানা থেকে বেরিয়েই সে রাতের অন্ধকারে সোহমের বাড়ির রাস্তা ধরেছে। আজ তার একদিন কি সোহমের একদিন। আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে সাজছিল সে। সিঁথিতে সিঁদুরের ফলক, কপালে বড় একটা লাল টিপ, কাজল দিয়ে আঁকানো তার ভ্রু এবং চোখ, আর গোলাপি লিপস্টিকে রাঙানো তার ঠোঁট জোড়া, কোমর ছাপানো চুলের খাঁজে একটি গোলাপ গোঁজা, গালে ব্লাশারের হালকা একটু ছোঁয়া। নাক কান ফোটাতে তার যা একটু ভয়, তবুও নথ বা দুল ছাড়াও কি মোহময়ী লাগছে তাকে মায়ের সীতাহারটা পরে। মায়েরই বেনারসি শাড়িটাতে যেন আরো খোলতাই হয়েছে তার রূপ। এত রাতে আবার কে তার ঘরের দরজায় কড়া নাড়ছে? কেন যে কেউ বোঝে না যে এই সময়টা শুধু তার একার? কে? চিৎকার করে উঠল সে। আমি প্রসেনজিৎ। শালা বেঈমান, তাড়াতাড়ি দরজা খোল। আওয়াজ এলো ঘরের বাইরে থেকে। সোহমের বাড়ির দরজার বাইরে অনেকক্ষণ অপেক্ষা করেও যখন কেউ দরজা খুলল না, তখন রাগের মাথায় শরীরের জোরে দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করল প্রসেনজিৎ। কিন্তু সোহমের বেডরুমে ঢুকেই হকচকিয়ে গেল সে। এই কাকে দেখছে সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে? এমনিতেই রোগা ফর্সা ছোটখাটো চেহারা সোহমের, তবে তাকে এমন নারীর বেশে সে আগে কখনো দেখেনি। আচমকা সোহম ছুটে এলো তার কাছে। তারপর বেনারসির আঁচলে লুকিয়ে থাকা একটা শিশি থেকে কি যেন একটা তরল পদার্থ ছিটিয়ে দিল প্রসেনজিতের মুখে। বেশ মিষ্টি মিষ্টি গন্ধ তরলটার। ক্লোরোফর্ম নাকি? আর বেশি ভাবতে পারল না প্রসেনজিৎ। ঠিক তখনই জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল ঘরের মেঝেই। প্রসেনজিতের যখন হুঁশ ফিরে এলো, তখন সে বুঝতে পারল যে তাকে নগ্ন করে তার হাত পা পিঠ মোড়া করে বেঁধে রাখা হয়েছে। কেমন যেন গুমোট স্যাঁতস্যাঁতে এই জায়গাটা। এদিক ওদিক নানা রাসায়নিক সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তার মানে এটা সোহমের সাবান শ্যাম্পু তৈরির কারখানার ঘর। অদূরে একটা চুলোর গনগনে আঁচের উপর একটা বিশাল বড় ড্রামে রাখা তরল পদার্থ টকবক করে ফুটছে। কেমন অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে সেখান থেকে। আর তার সামনেই নারী বেশে দাঁড়িয়ে আছে সোহম, মুখে নিষ্ঠুর হাসি। আমার একটা অদ্ভুত মানসিক রোগ আছে, জানিস তো ভাই, বলতে শুরু করলো সোহম। এই যেমন তোরা সুন্দরী মেয়েদের দেখে আকর্ষিত হোস, আমি তা হই না। আমি আকর্ষিত হই নিজেকে নারী বেশে দেখে। বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় অটোগাইনেফিলিয়া। একদিন যখন আমি এমনই সাজে সজ্জিত, তখন শৈলেন আমাকে ডাকতে এসে জানলার বাইরে থেকে দেখে ফেললো আমায়। দূর থেকে দেখে সে চিনতেই পারলো না যে এটা আমি। সে ভাবলো বুঝি আমার বাড়িতে অন্য কোনো একটা মেয়ে এসেছে। জানলার ফাঁক থেকে সে নিজের মোবাইল দিয়ে আমার একটা ছবিও তুলেছিল। সেটা দিয়েই আমাকে সে ব্ল্যাকমেল করতে লাগলো, যদি এই মেয়েটির সাথে আমি পরিচয় না করিয়ে দিই, তাহলে সকলকে সেই ছবিটা দেখিয়ে বলবে যে আমি নাকি বাড়িতে বেশ্যা পুষেছি। কি আর করি? তাই সেদিন আমার প্ল্যানই ছিল কোনো এক অছিলায় আমাদের আড্ডাটা তাড়াতাড়ি শেষ করতে। সেই রাত্রে শৈলেন জঙ্গলে যায়নি, সে এসেছিল আমার বাড়িতে। আমি তাকে অনেক বোঝালাম জানিস, যে এখানে আলাদা কোনো মেয়ে নেই। নিজেকে এমন সাজেও তাকে দেখালাম। মদ্যপ অবস্থায় এসে সে আমাকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতে লাগলো। বলল যে আমার এই রোগের কথা বাইরের সবাইকে বলে দেবে। কি আর করতাম আমি? হাতের কাছে পিতলের ফুলদানিটা ছিল, সেটা দিয়ে দিলাম ওর মাথায় এক ঘা। সঙ্গে সঙ্গে স্পট ডেড। তারপর ওর গা থেকে সমস্ত পোশাক খুলে আমি ওর শরীরটাকে
ওই ফুটন্ত তরলের মধ্যে ফেলে দিলাম। ওর মধ্যে কি আছে জানিস? লাই, যাতে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিসের জন্য ব্যবহার হয় জানিস? সাবান তৈরির জন্য। মুহূর্তের মধ্যে এই ভয়ঙ্কর তরল গুলিয়ে দেয় জীবদেহের চামড়া, হাড়, মাংস আর সকল অঙ্গ প্রত্যঙ্গকে। তাই আর খোঁজ পাওয়া যায়নি কারোর মৃতদেহের। তবে মৃতদেহ ডিসপোজ করার এত ভালো পন্থাটা আমি শিখেছিলাম বাবার কাছ থেকে। 20 বছর আগে তিনিও দাম্পত্য কলহের জেরে খুন করেছিল আমার মাকে। তারপর তার শরীরটাকেও আর তার শাড়ি, গয়না এসব কিছু গোপনে রেখে এসেছিল ওই বনে, যাতে সকলে ভাবে এটা ওই দেবতার কারসাজি। আমিও সেটাই করলাম শৈলেনের সাথে। কিন্তু সেই রাতে ওর পোশাকগুলো জঙ্গলে রেখে আসার সময় স্বপন গোপনে আমার পিছু নিয়ে দেখে ফেললো আমার কারসাজি। সেও শুরু করলো আমায় ব্ল্যাকমেল করা। মুখ বন্ধ রাখার জন্য 50,000 টাকা চেয়েছিল আমার কাছ থেকে। পরের এক রাতে ওই টাকাটাই নিতে এসেছিল আমার বাড়িতে। শত্রুর শেষ রাখতে নেই, তাই ওকেও। শালা টাকা পাওয়ার আনন্দে সেদিন সে কি লম্ফজম্ফ স্বপনের। বোধহয় সারা জন্মে গায়ে সেন্ট মাখতে পারেনি, তাই সাবানে দেওয়ার জন্য রাখা ওই সিনথেটিক পারফিউমগুলো একটা গন্ধ পছন্দ হয়, সে খুশি মনে অনেকটা ছিটিয়ে নিল নিজের পরনের জামার উপর। পাগল কোথাকার, জানতই না যে এরপরে সে মরতে চলেছে আমার হাতে। যাই হোক, এবার যে তোর পালা প্রসেনজিৎ। আমার সব গোপন কথা জেনে গেলি তুই। তোকেও যে এবার মরতে হবে ভাই। না ভাই, না ভাই, আমাকে আমাকে মারিস না। আমি তোর কোনো কথা কাউকে কিচ্ছু বলবো না ভাই। আমাকে মারিস না, ছেড়ে দে আমাকে। একটি লোহার রড হাতে তুলে সোহম ধীরে ধীরে এগিয়ে গেল প্রসেনজিতের দিকে। তারপর যেমনই সে সেটা দিয়ে মাথায় আঘাত করতে যাবে, অমনি এক ধাক্কায় খুলে গেল সেই ঘরের দরজা। পুরো ফোর্সের সঙ্গে তার দিকে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং জয়ন্তবাবু। তিনি দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, বেশ ভালোই প্ল্যান করেছিলে তুমি সোহম, কিন্তু স্বপনের ওই সেন্ট মাখা জামাটা জঙ্গলে রেখে এসে মস্ত বড় ভুল করে ফেললে। তোমার সাবান তৈরির ব্যবসা, আর ওই কেমিক্যালটিকে সাবানে দেওয়া হয়, এটা কে না জানে। অমানসিক বিদ্বেষে জ্বলে উঠল সোহমের দুটো চোখ। তার হাত থেকে পড়ে গেল লোহার রডটা। সে ধীরে ধীরে পিছোতে লাগলো। তারপর হঠাৎ ছুটে গিয়ে ঝাঁপ দিল পেছনে রাখা ফুটন্ত লাইয়ের ড্রামটার ভিতর। সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে চেয়ে রইল সেই দিকে। রাতের অন্ধকারকে খান খান করে ভেঙে শোনা গেল মৃত্যুর আগে সোহমের শেষ আর্তচিৎকার। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী প্রলয় কুমার নাথের গল্প দেবতার গ্রাস। আজকের গল্প পাঠ করেছেন তমাল। অন্যান্য চরিত্রে ছিলেন সুমিত, তমাল, অভি, অস্মিতা, নীলাঞ্জন এবং আমি, গার্গী। বিশেষ ভূমিকায় আজ আমাদের সঙ্গে ছিলেন গল্পাসুর চ্যানেলের রাকিব। কভার ডিজাইন করেছেন সূর্য। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও সমগ্র পরিচালনায় নীলাঞ্জন। খুব শীঘ্রই ফিরে আসবো আমাদের নতুন কোনো গল্প নিয়ে। আর সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন ইয়াস গ্যালারি। ধন্যবাদ।